Hello, my dear students. Today I am going to discuss about the clause. বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ যে ক্লজ নিয়ে আজকে আলোচনা করব। এটা গ্রামারে বা ইংলিশ ভাষার একটা সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা বিষয়, যেটা জানা খুব জরুরি সকলের কাছে। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ক্লজ নিয়ে। তো তার আগে আমি প্রথমে যেটা আলোচনা করতে চাই যে ক্লজটা কি, আমি যে প্রশ্নগুলোর উত্তর দেব, ক্লজ কি এবং কেন বসে, কোথায় বসে এবং কিভাবে বসে। আমি কিন্তু আজকের আলোচনায় গ্রামার বইয়ে বা সাধারণত ট্র্যাডিশনাল ওয়েতে টিচাররা যেভাবে স্টুডেন্টদেরকে ক্লজ বুঝিয়ে থাকেন, আমি সেভাবে যাব না। আমি সরাসরি বাংলা থেকে কিভাবে বাংলা ভাষাটাকে ক্লজে বা ইংলিশ ভার্সনে ট্রান্সফার করা যায়, মানে ডাইরেক্ট ট্রান্সফারে যাব। তো যাওয়ার আগে এই কথাগুলো এই কারণেই লিখেছি যে ক্লজ সম্পর্কে একটা প্রাইমারি ধারণা থাকা দরকার, নাহলে বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আগে যে ক্লজ কি। বাংলায় লেখা আছে বাক্যাংশ। ক্লজ মানে হচ্ছে বাক্যের একটি অংশ। কেমন সেটা একটা এক্সাম্পল দিলে বরং সব থেকে ভালো হয়। ধরো এখানে লিখলাম আই নো হোয়ার হি লিভস, বা লিভস এর একটা ইন দিতে পারো, হোয়ার হি লিভস ইন। আই নো হোয়ার হি লিভস ইন, আমি জানি সে কোথায় বাস করে। এটা একটা বাক্য, কিন্তু ক্লজে কি লিখেছি? বাক্যাংশ। বাক্যাংশ কথাটা মানে হচ্ছে বাক্যের অংশ। অর্থাৎ সহজ করে বললে, বড় বাক্যের মধ্যে, বড় একটি সেন্টেন্সের মধ্যে যে ছোট ছোট সেন্টেন্সগুলি থাকে, সেই সেন্টেন্সগুলোকে ক্লজ বা বাক্যাংশ বলে। এক্সাম্পলটা দেখো, এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স আছে। আই নো একটা, আর হোয়ার হি লিভস ইন এটা আরেকটা সেন্টেন্স। দুটো সেন্টেন্স আছে, অর্থাৎ এই দুটো সেন্টেন্স আলাদা করে এরা ক্লজ। আই নো এটা একটা ক্লজ, আর হোয়ার হি লিভস ইন এটাও একটা ক্লজ। এবার এই হোয়ারের পরে যে অংশটা দেখো, হি লিভস ইন বা হি লিভস, এটা একটা বাক্য। আই নো এটাও একটি বাক্য। এই দুটো বাক্য একসাথে এই হোয়ার নামক লিঙ্কিং ওয়ার্ড দিয়ে জুড়ে গেছে। জুড়ে যাওয়ার ফলে একটি বড় বাক্য তৈরি হয়েছে। কিন্তু এই বড় বাক্যের মধ্যে যদি আমরা সেপারেট করে নিয়ে আসি, যে আই নো একটা সেন্টেন্স, আবার হি লিভস ইন এটা আরেকটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স আলাদা করে কিন্তু সিম্পল সেন্টেন্স, কিন্তু এই দুটো সেন্টেন্সকে যখন হোয়ার দিয়ে জুড়ে দিয়েছি, তখন কিন্তু এরা হয়ে গেছে প্রত্যেকে আলাদা করে ক্লজ। এই একটা ক্লজ আর এই একটা ক্লজ। তার মানে হলো, তাহলে সেটাই দাঁড়ালো, ক্লজ মানে হচ্ছে বড় বাক্যের মধ্যে, এটা একটি বড় বাক্য, এই বড় বাক্যের মধ্যে যে ছোট ছোট বাক্য থাকে তাদেরকে আমরা ক্লজ বলি। এবার তাহলে বোঝা গেল যে ক্লজ কি জিনিস, ক্লজ কি। এবার কেন, পরের প্রশ্ন হচ্ছে ক্লজ কেন ব্যবহার করি। তো সিম্পল ব্যাপার এটা, যে যেহেতু আমরা ইংরেজি ভাষাটা শিখতে যাচ্ছি, এই ক্লজের চ্যাপ্টারটা ইংরেজির একটি গ্রামার। ভাষা সবসময় আগে আসে, গ্রামার পরে আসে। তো ইংরেজি ভাষার মধ্যে যেহেতু এই ধরনের সেন্টেন্স আছে যেখানে ক্লজ দিয়ে সেন্টেন্স আছে, তো আমাকে যদি ইংরেজি ভাষাটা সঠিকভাবে লিখতে বা বলতে হয়, তাহলে আমাকে ক্লজ জানতে হবে। এবার কত টেকনিক্যালি সহজে আমি ক্লজটা শিখে নিতে পারি, তা সেই চেষ্টাটা আজকে আমি করব, যে সহজে কি করে ক্লজটাকে তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো। তাহলে এটা কেন আমরা ক্লজ ব্যবহার করি? ইংরেজি ভাষার প্রয়োজনে ক্লজ ব্যবহার করি। এক্ষেত্রে একটা কথা বলা যায় যে আমরা সেন্টেন্সকে বড় করার জন্য নর্মালি আমরা সেন্টেন্স কি লিখি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখি। কিন্তু ছোট ছোট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ছোট ছোট সেন্টেন্স দিয়ে সবসময় প্রয়োজন মেটে না। তার জন্য আমরা কি করি? একে বড় করতে চাই। বড় করার জন্য অ্যাকচুয়ালি তিনটে নিয়ম আছে বড় করার জন্য। তিনটে নিয়ম হচ্ছে, এক নম্বর নিয়ম কি? এর পরে প্রিপোজিশন দিয়ে বিভিন্ন শব্দ যোগ করা যায়। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি প্রিপোজিশন যোগ করা হয়, তাহলে মূল সেন্টেন্সটি বড় হয়। আর কি? সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে যদি আরো নন ফাইনাইট ভার্ব বা অসমাপ্ত ক্রিয়া যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু সেন্টেন্সকে বড় করা যায়। কিন্তু সেটা কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স ভাবে বড় করা যায়। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বিভিন্ন সেন্টেন্সগুলোকে যদি জুড়ে দেওয়া যায়, তাহলে সেন্টেন্স বড় হয়।
তার মানে এখানে হোয়ার দিয়ে দুটি সেন্টেন্সকে জুড়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে তৃতীয় এবং শেষ পদ্ধতি ইংরেজি ভাষার সেন্টেন্স বড় করা। তাহলে ক্লজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সবসময় আমাদের ছোট ছোট বাক্য বললে চলে না, এবং এই কারণে নানা রকম সেন্টেন্সের গঠন জানতে হয়। কখনো প্রিপোজিশন দিয়ে, কখনো নন ফাইনাইট ভার্ব দিয়ে, কখনো ক্লজ দিয়ে সেন্টেন্সকে আমাদের বড় করতে হয়। কেন? কারণ সুন্দর ভাষা মানে যার প্রতিটি সেন্টেন্সের লেন্থ বা তার যে ভেতরকার বিষয় এটা বিভিন্ন রকম হবে, অর্থাৎ সেন্টেন্সগুলো বৈচিত্র্যময় হবে, তবে সেই লেখাটাকে বা সেই বক্তব্যটাকে, সেই ইংলিশ যখন আমি স্পিকিং করছি সেটা তখন কিন্তু ভালো লাগে। তার জন্য ক্লজের একটা বিশাল ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, কোথায় বসে? কোথায় বসে? তো সেন্টেন্সের মধ্যেই বসে ক্লজ, সেন্টেন্সের মধ্যেই ক্লজ বসে, সেন্টেন্সের মধ্যে। এবার এটা বললে তো বাইরের আনসার হয়ে যাবে। সেন্টেন্সের মধ্যে কোথায় বসাবো? এই কোথায় কথাটির অর্থ হচ্ছে, এই যে দুটি বাক্য এখানে লেখা আছে আই নো, আর একটা লেখা আছে হোয়ার হি লিভস ইন, এই দুটি বাক্য যেভাবে আমি লিখেছি, এটাকে লিখেছি আগে, এটাকে লিখেছি পরে, এটাই হচ্ছে কোথায় কথাটির উত্তর। আমি একটি বিশেষ নিয়ম মাথায় রেখে এভাবে সাজিয়েছি। এটাকে যদি কেউ ঘুরিয়ে দেয়, হোয়ার হি লিভস ইন, হোয়ার হি লিভস ইন আই নো, বা হি লিভস ইন হোয়ার আই নো, এভাবে যদি ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু এভাবে সেন্টেন্স নাও হতে পারে, আবার হতেও পারে। দেখা গেল একটা ক্লজ থেকে একটা ক্লজে গিয়ে সেটা সেটিং হয়ে গেছে। এই জন্য এই যে কোথায় বসে, তার মানে কাকে, কোন সেন্টেন্সটি আগে লিখবো আর কোন সেন্টেন্সটি পরে লিখবো, এটাই হচ্ছে কোথায় বসের উত্তর। তৃতীয় একটি প্রশ্ন আছে, দেখো কিভাবে, কিভাবে লিখবো? এই যে লিখেছি এর মধ্যে আবার কিভাবে কথাটা আসছে, কিভাবে লিখবো। কিভাবে কথাটা বললে দুটো কথা বলতে হয়। এক নম্বর, যে কিভাবে আমি লিখবো, অর্থাৎ ক্লজ মানে ক্লজের চ্যাপ্টার, যে যেহেতু অনেকগুলো সেন্টেন্সের সংযুক্ত ফল একটা বড় সেন্টেন্স, তাহলে সেটাকে আমি কিভাবে সেটাকে আমি লিখবো, এই কোথায় এবং কিভাবে তার উত্তরটা একসঙ্গে হয়ে যেতে পারে। দেখো, তার জন্য কতগুলো নিয়ম মনে রাখতে হয়, যে কোনটা আগে লিখবো, কোনটা পরে লিখবো, কিভাবে লিখবো। এবং এর মধ্যে কিছু নিয়ম আছে যেগুলো এখনো আমি ডিটেলস বলিনি, আস্তে আস্তে বলতে থাকবো। এখানে লিখেছি আই নো, তারপরে লিখেছি হোয়ার হি লিভস ইন। ভালো করে খেয়াল করে দেখো, নোটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আবার এখানে লিভসটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা আছে। এটা কিন্তু আমি জেনে বুঝে লিখেছি। অর্থাৎ ভিতরে যেমন টেন্স মেনটেন করার একটা বিষয় আছে, অনুরূপভাবে আই নোটা কেন আগে লিখেছি এটাও একটা নিয়ম আছে, যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, এটাও একটা নিয়ম আছে। এখন আমরা আগে প্রথমে টেন্সের প্রসঙ্গে আসি, যে ভিতরে কি করে টেন্স মেনটেন করা হয়। এর টেন্স মেনটেন করার নিয়ম হচ্ছে, এক নম্বর, যে যখন আমি, তার আগে আরেকটা ধাপ একটু বুঝিয়ে নিই, তাহলে বুঝতে টেন্সটা বুঝতে সুবিধা হবে, যে কোথায় কোন টেন্স আমি মেনটেন করব। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে আই নো একটা সেন্টেন্স আর হোয়ার হি লিভস ইন আর একটা সেন্টেন্স। এবার এই সেন্টেন্স, দুটো সেন্টেন্স কিন্তু দুই রকম। কিভাবে দুই রকম? ক্লজের সংজ্ঞাতে বলা হচ্ছে যে যখন দুই বা দুইয়ের বেশি সেন্টেন্স একসাথে কোনো লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে যুক্ত হয়ে যায়, তখন ওই সেন্টেন্সের মধ্যে এক নম্বর হতে পারে যে একটি স্বাধীন বাক্য থাকবে, এবং আরো একটা বা একের বেশি পরাধীন বাক্য থাকবে। আবার হতে পারে যে সেন্টেন্সের মধ্যে দুটোই স্বাধীন বাক্য, দুটোই স্বাধীন বাক্য, কিন্তু একটি স্বাধীন বাক্য অবশ্যই থাকতে হবে সেন্টেন্সের মধ্যে। এবার তাকে আমরা কি বলি? এই সেন্টেন্সের মধ্যে আই নোটা এটা স্বাধীন বাক্য, কিন্তু হোয়ার হি লিভস ইন এটা পরাধীন বাক্য। স্বাধীন বাক্যকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সংক্ষেপে লিখলাম আমি সিএল ক্লজ। আর একে বলি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, একে বলি আমরা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই হচ্ছে স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য, আর এই হচ্ছে পরাধীন বাক্য, এই হচ্ছে পরাধীন বাক্য। তাহলে এটা স্বাধীন বাক্য, এটা পরাধীন বাক্য, এটা কি করে বুঝলাম স্বাধীন বাক্য পরাধীন বাক্য?
স্বাধীন বাক্য তাকেই বলে যে বাক্যটি নিজের অর্থ প্রকাশ করার জন্য কারোর উপরে নির্ভরশীল নয়। যেমন আই নো, এটা স্বাধীন বাক্য। কিন্তু যদি বলি হোয়ার হি লিভস ইন, কোথায় সে বাস করে, এটা পরাধীন। কারণ কি করে বুঝবো পরাধীন? ধরো কেউ এই কথাটা বলে কোথায় সে বাস করে, দেখো তো এই সেন্টেন্সটা যদি বলা হয় তাহলে কিন্তু মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না, মানে কমপ্লিট হচ্ছে না। মনের যে ভাবটা বা সেন্টেন্স যে অর্থটা বলতে চাইছিল কোথাও গিয়ে আটকে গেছে। কিন্তু আই নো বললে আমি জানি এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়, আমি জানি এ কারোর উপরে ডিপেন্ড করে না। যে হয়তো দেখা কেউ বলে তুমি কি জানো, তো বললাম আমি জানি, তাহলে এটা তো কমপ্লিট সেন্টেন্স। কিন্তু কেউ যদি এরকম বলে যে কোথায় সে বাস করে, তো এটা বললে কিন্তু কমপ্লিট হয় না। এবার এই ক্ষেত্রে মাঝে মধ্যে স্টুডেন্ট একটা কনফিউশন তৈরি করে ফেলে, এই যে যখন এই পরাধীন বা সাবঅর্ডিনেট ক্লজ যখন বলে এই হোয়ারটা বাদ দিয়ে বলে না, যে লিঙ্কটা আছে লিঙ্কটা ধরে হিসাব করবে। যে হোয়ার হি লিভস ইন এইভাবে ধরলে বুঝতে পারবে যে এটা ডিপেন্ডেন্ট বা এটা সাবঅর্ডিনেট, পরাধীন। এটা ডিপেন্ড করে আছে, কার উপরে ডিপেন্ড করে আছে? এই আগের অংশের উপর ডিপেন্ড করে আছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে আছে। তার মানে সেন্টেন্সে অর্থাৎ ক্লজ বা বড় সেন্টেন্সে যে যখন আমরা যাচ্ছি তখন এর মধ্যে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবার এই প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা এটাকে ডিসকাস করি তখন বোঝার সুবিধার থেকে একটা টেন্সের যে ঘটনাটা আগে বলছিলাম, যে টেন্সের ঘটনাটা হচ্ছে এই, যদি কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ মানে এইটা প্রিন্সিপাল ক্লজের টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে পরের ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স যে কোনো টেন্স হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। আবার বলছি 1 নম্বর, ভালো করে শোনো মন দিয়ে। প্রিন্সিপাল ক্লজ মানে এটাকে বলেছি আমি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে পরের যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ তার টেন্স যে কোনো টেন্স হতে পারে। 2 নম্বর নিয়ম, এই প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের সাবঅর্ডিনেট ক্লজের টেন্স অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। 3 নম্বর নিয়ম, যদি এই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কোনো চিরসত্য ঘটনা বা মানুষের অভ্যাস এগুলো প্রকাশ করে তাহলে সেখানে টেন্স মেনটেন করার কোনো দরকার নেই। এটাকে বলা হয় যে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ যখন আমরা বড় সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু আমাদেরকে এই প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী পরের সাবঅর্ডিনেট ক্লজের টেন্স হয়। তার মানে প্রথমে আমি দেখব প্রিন্সিপাল ক্লজে যদি ফিউচার বা প্রেজেন্ট টেন্স থাকে, এই ক্লজে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তাহলে পরে আমি যে কোনো টেন্স করতে পারি। তাই এখানে লিভস প্রেজেন্ট টেন্স করেছি, আমি এখানে লিভড করতে পারতাম, উইল লিভও করতে পারতাম, কারণ আমার করার রাইট আছে। কিন্তু এখানটা যদি নোট জায়গায় নিউ থাকে পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু এদিকে অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। এখানটা নোট জায়গায় নিউ বললাম, তাহলে এখানে কি লিখবো? লিভের পরিবর্তে লিভড লিখতেই হবে বা কোনো না কোনো একটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর যদি এই অংশটা দিয়ে যদি কোনো চিরসত্য ঘটনা প্রকাশ করে তাহলে টেন্স মেনটেন করার দরকার নেই, কারণ হচ্ছে চিরসত্য ঘটনা যেহেতু পাস্ট করা যায় না তাই এর টেন্স মেনটেন করার দরকার হয় না। এখন পরের প্রশ্ন হচ্ছে যে এই যে সেন্টেন্সটি লিখলাম এটা কি সেন্টেন্স? এর মধ্যে তো ক্লজ আছে, ছোট ছোট সেন্টেন্স আছে, এটাকে কি বলে? একে আমরা বলি যে এটা বড় সেন্টেন্স। তার মানে যেহেতু দুটো সেন্টেন্স মিলেমিশে আছে, দুটো সেন্টেন্স যদি মিলেমিশে থাকে সে যেভাবে থাকুক না কেন তাকে আমরা হয় বলবো কমপ্লেক্স সেন্টেন্স, না হলে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সের ধারণা থাকতে হবে, কারণ আমরা এই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্যই কিন্তু ক্লজ লাগে। সিম্পল সেন্টেন্সের জন্য কোনো ক্লজের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি মাত্র মেন ভার্ব থাকে। তাহলে একটি যদি ভার্ব থাকে তাকে কোনো লিঙ্কার এই হোয়ার বা বিকজ বা ইফ বা হোয়াট বা হোয়ার এসব কোনো শব্দ দিয়ে যুক্ত করার প্রশ্নই আসে না। তাই সিম্পল সেন্টেন্সের সাথে সরাসরি ক্লজের কোনো সম্পর্ক নেই।
সম্পর্ক হচ্ছে এই সিম্পল সেন্টেন্সে যে দুপারে দুটো সিম্পল সেন্টেন্স আছে। এই যে বড় একটা সেন্টেন্স লিখেছি আমি, এই সেন্টেন্সের মধ্যে আই নো একটি সিম্পল সেন্টেন্স, আবার হোয়ার হি লিভস ইন অথবা হি লিভস ইন, এই আলাদা করে ওরা সিম্পল সেন্টেন্স দুটো জুড়ে গেছে। তো মানে সিম্পল সেন্টেন্স জুড়ে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এবার সেক্ষেত্রে জোড়ার নিয়মটা কি, সেই নিয়মের জন্য আমাদেরকে ক্লজ শিখতে হয়। যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা দুইয়ের বেশি সিম্পল সেন্টেন্স একসাথে জুড়ে যাবে, কিন্তু কি নিয়মে জুড়ব সেই নিয়মটার জন্য ক্লজ জানতে হয়। এখন আমি আজকে কম্পাউন্ড সেন্টেন্সটি নিয়ে খুব একটা আলোচনায় যাব না, কারণ কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত ছেলেমেয়েরা একটা কমন সেন্সে জুড়ে দেয় যে অ্যান্ড বাট দিয়ে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলে কম্পাউন্ড হয়ে যায়, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে সেটা হয় না। একটা কম্পাউন্ডের উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো বললাম যে হি ওয়েন্ট টু মার্কেট, অ্যান্ড বট আ বিগ ফিশ। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল, অ্যান্ড মানে এখানে একটা হি আছে অদৃশ্য, লিখিয়ে দিলাম, অ্যান্ড হি বট এ বিগ ফিশ। এটা কি একটু বোর্ড দেখে তোমরা বলো দেখে এটা এই সেন্টেন্সটি কমপ্লেক্স না কম্পাউন্ড? যারা একটু বোঝো তারা জানো এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এই কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স যে এর মধ্যেও দুটি সেন্টেন্স আছে। হি ওয়েন্ট টু মার্কেট একটি সেন্টেন্স, আর হি বট এ বিগ ফিশ এটাও আরেকটি সেন্টেন্স, এবং এই দুটি সেন্টেন্স কিন্তু স্বাধীন বাক্য অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। এরা অর্থ প্রকাশের জন্য কেউ কারোর উপরে নির্ভরশীল নয়। যখন অর্থ প্রকাশের জন্য কেউ কারোর উপর নির্ভরশীল নয়, যখন স্বাধীনভাবে দুটি সেন্টেন্স বা দুটি সিম্পল সেন্টেন্স পরস্পরের সাথে যুক্ত হয়, দুটি স্বাধীন সেন্টেন্স পরস্পরের সাথে যুক্ত হয়, এই যে এই অ্যান্ড এখানে যুক্ত হয়ে গেছে, একটা লিঙ্কার দিয়ে যুক্ত হয়ে গেছে, তখন আমরা তাকে বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সাধারণত অ্যান্ড, বাট, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো, এই সমস্ত লিঙ্কার দিয়ে আমরা কিন্তু দুটি স্বাধীন বাক্যকে পরস্পর জুড়ে দিতে পারি, তখন সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। কম্পাউন্ড সেন্টেন্সে একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের উপরে কখনো নির্ভর করে না। হি ওয়েন্ট টু মার্কেট, একদম এটা যদি এই সেন্টেন্সটাকে সম্পর্ক তুলে আনা হয়, এটাও একটা স্বাধীন বাক্য। আবার যদি বলি হি বট এ বিগ ফিশ, এটাও একটি স্বাধীন বাক্য। জাস্ট এখানে একটা অ্যান্ড লিঙ্কার এসে সে ওই দুটো স্বাধীন বাক্যকে জুড়ে দিয়েছে, এখানে কেউ কার উপর নির্ভর করে না। কিন্তু প্রথম যে সেন্টেন্সটি লেখা আছে দেখো, আই নো হোয়ার হি লিভস ইন, এই যে হোয়ার হি লিভস ইন, সে কোথায় বাস করে, এই অর্থটা প্রকাশের জন্য আই নো এর উপর নির্ভর করতে হচ্ছে। আই নো না বললে হোয়ার হি লিভস ইন সেন্টেন্সটি কমপ্লিট হয় না। অর্থাৎ হোয়ার হি লিভস ইন আমি আগে দেখি যেটা সাবঅর্ডিনেট বা নির্ভরশীল ক্লজ, এই নির্ভরশীল ক্লজটি কিন্তু আই নো নামক প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে আছে, এবং দুজন পাশাপাশি বসে কিন্তু একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তা হয় না। কাজে আমরা বুঝলাম যে ক্লজের সাথে কমপ্লেক্স ও কম্পাউন্ডের সরাসরি সম্পর্ক। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য দুটি স্বাধীন বাক্যকে জুড়ে দিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে বা স্বাধীন বাক্য থাকবে, সেই স্বাধীন বাক্যর সাথে লিঙ্কার দ্বারা এক বা একের বেশি, সেটা দুটো হতে পারে, 10টা হতে পারে, 50টা হতে পারে, যে এই পরাধীন বাক্য বা যদি সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে যায়, তখন তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে জোড়ে? কম্পাউন্ডটা তো বললাম, কম্পাউন্ড নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। কম্পাউন্ড ছেলেমেয়ের সাধারণত কমন সেন্সে ঠিকঠাক করে দেয়, তবুও একটা ক্লাস করলে কম্পাউন্ড সেন্টেন্স বোঝা যায়। কম্পাউন্ড সেন্টেন্সে আহামরি কিছু নেই, কিন্তু এই যে কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা যাচ্ছি যে কি নিয়মে কিভাবে আমরা এগুলোকে জুড়ব, যে আই নো হোয়ার হি লিভস ইন, ভালো করে ভেবে দেখো। আমি এবার এটা মুছে দিলাম, যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানে মুছে দিলাম। আরো হাজার উদাহরণ দেওয়া যায়, তো একটাই রাখি, রেখে দেখাচ্ছি। সবাই নিচে শুনেছো যে এই ক্লজ অনেক রকম হয়। কেন হয় অনেক রকম? অর্থাৎ এই যে হোয়ার হি লিভস ইন, এই সেন্টেন্সটি যে অর্থটি আছে, এই অর্থটি থাকার জন্য এই একটা বিশেষ ভূমিকা পালন করছে। ওই ভূমিকার উপরে নির্ভর করে কিন্তু ক্লজের আলাদা আলাদা নাম হয়। যেমন একটা ছোট উদাহরণ দিই, যদি আমি লিখতাম আই নো
দ্য স্টোরি, আই নো দ্য স্টোরি, আমি গল্পটি জানি, আমি গল্পটি জানি। এই সেন্টেন্সটা এই কারণে লিখেছি, দেখো এই দ্য স্টোরি এটা একটা নাউন, এটা একটা নাউন, আই একটা প্রোনাউন, আই একটা প্রোনাউন। দেখো তো এই দুটো সেন্টেন্স পরপর মিলিয়ে দেখো, এখানে আই নো এর পরে হোয়ার দ্য লিভস ইন লিখেছি, আর এই সেন্টেন্সটা আই নো এর পরে দ্য স্টোরি লিখেছি। তো এখানে দ্য স্টোরি লেখার জন্য সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নাও নো এর পরে হোয়ার হি লিভস ইন লেখার জন্য উপরের সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু উপরের সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, আর নিচের সেন্টেন্সটি কিন্তু সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এই দ্বিতীয় সেন্টেন্সের এই নাউনের জায়গাটায় এই ক্লজটা বসে পড়েছে। দ্বিতীয় সেন্টেন্সে এই নাউন দ্য স্টোরি, নাউন গল্প, এটা একটা নাউন, এই দ্য স্টোরি যে ভূমিকা পালন করে সেই একই ভূমিকা হোয়ার হি লিভস ইন পালন করতে পারে, এবং এখানে সেটা করছে। কি করে? অর্থাৎ আই নো, এবারে যদি নাউন হয়, অর্থাৎ নো কি ভার্ব, নো হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা যে শব্দ লিখি সাধারণত সেটা অবজেক্ট হয়, অবজেক্ট হয় মানে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাই আমরা, বা ভার্বটা যাকে নিয়ে সংগঠিত হয় তাকে অবজেক্ট বলে। যেমন আমি জানি, কি জানি, দ্য স্টোরি জানি, তাহলে এটা অবজেক্ট, এবং অবজেক্টের জায়গাতেই বসেছে এটা অবজেক্ট। অর্থাৎ বলতে পারি যে এই ক্লজটা এই নো ভার্বের অবজেক্টের জায়গায় বসেছে। এই নো ভার্বের অবজেক্টের জায়গায় যেমন ভাবে দ্য স্টোরি বসেছে, একইভাবে এই একই নো ভার্বের অবজেক্টের জায়গায় হোয়ার হি লিভস ইন এই ক্লজ বা একটা ছোট বাক্য এসে বসে পড়েছে। যেহেতু দ্য স্টোরি নিজে নাউন, আর এখানে হোয়ার হি লিভস ইন এই সেন্টেন্সটি ওই নাউনের জায়গাতে বসেছি, তার মানে এর নাম হচ্ছে নাউন ক্লজ, এর নাম হচ্ছে নাউন ক্লজ। তার মানে একটা প্রশ্ন তাহলে এসেই গেল, নাউন ক্লজ আছে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করি, কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন ইত্যাদি পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করি। ওই যে পার্টস অফ স্পিচ গুলো ব্যবহার করি, এই যে নাউন একটা পার্টস অফ স্পিচ, যখন কোনো ক্লজ নাউনের কাজ করে তখন তাকে নাউন ক্লজ বলে। এবার একটা বাক্যের মধ্যে নাউন কোথায় বসতে পারে, এবং নাউনের পরিবর্তে আমরা আবার প্রোনাউনও লিখি, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনও লিখি। তার মানে সহজে বলতে গেলে নাউন এবং নাউন, তাহলে নাউন এবং প্রোনাউন যে কাজটা করতে পারে সেই কাজটা কিন্তু নাউন ক্লজ করতে পারে। এবার নাউন একটি বাক্যের কোথায় বসে, একটি বাক্যের নাউন যেখানে যেখানে বসে নাউন ক্লজ সেখানে সেখানে বসতে পারে। ঠিক একইভাবে বাক্যের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, একটি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসে অ্যাডজেক্টিভ ক্লজ সেখানে সেখানে বসতে পারে। একটি বাক্যের মধ্যে অ্যাডভার্ব যেখানে যেখানে বসে, একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ সেখানে সেখানে বসতে পারে। ইংরেজি ভাষার মধ্যে এই 3 রকম ক্লজ লক্ষ্য করা যায়, 3 রকম ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলছি, কমপ্লেক্স সেন্টেন্স, যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যখন দেখব কোনো একটি বড় সেন্টেন্সের অধীনে কোনো একটি সেন্টেন্স নাউনের কাজ করবে তাকে নাউন ক্লজ বলবো। বড় বাক্যের অধীনে যখন কোনো একটি সেন্টেন্স অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজও বলি। বড় বাক্যের অধীনে যখন কোনো ছোট সেন্টেন্স কোনো অ্যাডভার্বের কাজ করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। এবার এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ বা নাউন ক্লজ যেগুলো আমরা ব্যবহার করি, এখান থেকে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে এভাবে বিভিন্ন ক্লজ থাকে। এবার এই যে বললাম নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, তাহলে তো মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে তো নাউন কি কাজ করে সেটা জানতে হবে, অ্যাডভার্ব কি কাজ করে এটা জানতে হবে, বা অ্যাডজেক্টিভ কি কাজ করে এটা জানতে হবে। এটা জানলে ভালো হয়, না জানলেও কমপ্লেক্স সেন্টেন্স সঠিকভাবে করা যায়।
সেটা হচ্ছে আমি একটা বাংলা পদ্ধতিতে দেখিয়ে দেবো যে বাংলায় এই ভাবলে এই বসাবে, এই ভাবলে এই বসাবে, সেটা বলে দিচ্ছি কি করতে হবে। দেখো, এত জটিলতার মধ্যে না গিয়ে কি দিয়ে কি করবে দেখো। একটা জিনিস দেখলাম যে যেহেতু ক্লজ মানে হচ্ছে একটা বড় বাক্য, তার মধ্যে ছোট ছোট অনেকগুলো বাক্য থাকবে। এবার একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর বাকিগুলো সব নির্ভরশীল ক্লজ থাকবে বা সেন্টেন্স থাকবে। এবার তাহলে ওগুলো তার গায়ে গায়ে এমনি বসতে পারে না, বসার জন্য ওদের মধ্যে লিঙ্কিং ওয়ার্ডস দিতে হয় বা সংযোজককারী অব্যয় দিতে হয় যারা ওদেরকে জুড়ে দিতে পারে। এবার আমরা যখন দুটো সেন্টেন্সকে জুড়ে দিই তখন বুঝতে হবে যে তিন রকম কাজ হয়ে যায়। কেউ দুটো সেন্টেন্সকে জুড়লে কেউ হতে পারে নাউন ক্লজ, কেউ হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, কেউ হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার অ্যাডভার্বিয়াল ক্লজটা একদম আলাদা, ওর সাথে অন্য কারো মিল নেই এবং ওটা বোঝাটা খুবই সহজ। কিন্তু স্টুডেন্টদের কনফিউশন হয় এই অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। তার কারণ হচ্ছে এই দুটো দেখতে প্রায় একই রকম এবং এদের দুজনেরই লিঙ্কিং ওয়ার্ড কমন। মানে যে লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো হয় সেই লিঙ্কার দিয়ে বা লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আবার নাউন ক্লজ বানানো হয়। ফলত কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো আমি আগে কি কি লিঙ্কার ব্যবহার করি সেটা একটুখানি দেখি। যদি নাউন ক্লজ হয় নাউন ক্লজ, আর এদিকটা আমি লিখছি ডান দিকটায় ধরো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা দাগ দিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, সংক্ষেপে লিখলাম অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ যদি হয় তাহলে কি দিয়ে যুক্ত করব সেটা আগে দেখি। অল, এক নম্বর হচ্ছে অল, WH ওয়ার্ড, অল WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস তোমরা আমার অতীত ভিডিও যেটা হচ্ছে WH কোয়েশ্চেন ফরমেশনের যদি ভিডিওটা দেখো বা ক্লাসটা দেখো সেখানে দেখতে পারবে যে হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হুজ, হুম, এই যে শব্দগুলো এইগুলো হচ্ছে WH ওয়ার্ড বলা হয়। তাহলে সমস্ত WH ওয়ার্ড দিয়ে নাউন ক্লজ তৈরি করা যায়, অর্থাৎ দুটো বাক্যকে জুড়ে দেওয়া যায়, জুড়লে সেইটাকে আমরা নাউন ক্লজ বলব। আর একটা আছে দ্যাট। এই দ্যাটটা নাউন ক্লজে সব থেকে বেশি ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ ক্লজে কি কি দিয়ে জোড়ে? প্রথম হচ্ছে হু, যদি প্রাণীবাচক হয়, মানুষ তো অবশ্যই প্রাণীবাচক, হু, হুইচ, বস্তু বা বিষয় বাচক হলে আমরা, অর্থাৎ যে দুটো সেন্টেন্সকে যুক্ত করছি সেখানে যুক্ত করার সময় দেখব যে তাদের মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, প্রাণী নিয়ে না বস্তু বা ঘটনা নিয়ে। যদি প্রাণী নিয়ে হয় তাহলে হু দিয়ে জুড়বো, যদি ঘটনা বা কোনো বস্তু নিয়ে আলোচনা হয় ওই সেন্টেন্সের মধ্যে আলোচিত বিষয়, তাহলে আমরা কিন্তু সেটা হুইচ দিয়ে যুক্ত করব। আর দ্যাট দিয়ে যুক্ত করব এই দুটো ক্ষেত্রেই, প্রাণীকেও যুক্ত করা যায়, আবার এই যে বিষয় বা বস্তু সব যুক্ত করা যায়। এইখানেই মেন হচ্ছে কনফিউশন, এই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ মেন কনফিউশনটা এই জায়গায়। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে হু এবং হুইচ এই WH ওয়ার্ডের মধ্যে আছে, দ্যাট আবার এখানেও আছে, এখানেও আছে। এখন তফাৎটা আমরা এভাবেই করি ওর ফাংশনের উপরে, যে ওই সাবঅর্ডিনেট ক্লজ মানে ছোট বাক্য, নির্ভরশীল বাক্যটা কাজটা কেমন করছে আর কি। কাজটা যদি অ্যাডজেক্টিভের মতো করে তাহলে আমরা ওটাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কাজটা যদি নাউন ক্লজের মতো করে তাহলে আমরা ওকে বলি নাউন ক্লজ। এর উপরে ডিপেন্ড করে। এবার এটাকে জুড়বো কি করে, এটাকে জোড়ার পদ্ধতি আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এটা একটা ক্লাসে, যেহেতু এটা একটা খুব একটা লেন্দি চ্যাপ্টার, একটা ক্লাসে সব বোঝানো সম্ভব নয়, পরপর দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে যাই।